কেমন আছেন সবাই? লাইফ স্টোরি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিগুলো, ভয়ঙ্কর অবস্থাগুলো এবং দুনিয়া কাঁপানো ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। লিসেনার্স, কিছু কিছু ঘটনা আছে যা আমাদের স্বাভাবিক জীবন চেতনাকে কনফিউজড করে তোলে, আমাদেরকে মাঝে মধ্যে হতবিহ্বল করে ফেলে। সভ্য সমাজে সামাজিকতার মাঝে এই ঘটনাগুলো কি ঘটা সম্ভব? হ্যাঁ, অনেকের সাথে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো সিনেমার বাস্তবতা বা নাটকের বাস্তবতাকেও হার মানায়। আজকের যে ঘটনাটি আপনাদের জানাতে চাচ্ছি, আমি আরজে নীল সত্যিকার অর্থে বিব্রত। কিন্তু ঘটনার ঘনঘটায় এমন ঘটনা বাংলার কোনায় কোনায় রয়েছে। লিসেনার্স, আমাদের সবচেয়ে আস্থার সম্পর্কগুলো থাকে আমাদের বাবা মায়ের সাথে, এবং পৃথিবীতে বাবা মাকে বলা হয় আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের অংশ। কিন্তু সব বাবা মা কি বাবা মা হতে পারে? হয়তোবা পারে না। কিছু কিছু বাবা মা আছে যাদের জন্য বেইজ্জতি হয় পুরো বাবা মা কুল। এমনই একটি ঘটনা নিয়ে আসছি। ঘটনাটি চট্টগ্রামের ভাই বেলায়েতের। লিসেনার্স, আমাদের ঘটনাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের ঘটনাগুলো পৌঁছে যাবে আরও অনেক বেশি দর্শকের কাছে। এই কামনায় আজ শুরু করছি। তো লিসেনার্স, পড়ছি বেলায়েত ভাই যেভাবে বলেছেন ঠিক সেভাবেই। আমি বেলায়েত হোসেন, আমার বাসা চট্টগ্রাম। আমি ঘটনার শুরুতে আমি আমার পরিবারের জিওগ্রাফি, যেটা আর কি, আমার পরিবারে কারা আছেন সেটা বলে রাখছি। আমার পরিবারে আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার দাদা দাদি আছেন, আমার আরও 2টা ভাই ও বোন আছেন। সবার মাঝে আমি সেজ। তো আমার এই ঘটনায় প্রত্যক্ষভাবে যে চরিত্রটি আপনারা খুঁজে পাবেন সেটি হচ্ছে আমার বাবা চট্টগ্রামের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, কারখানা মালিক। তো আমাদের পরিবারটি ছিল যথেষ্ট বড়লোক পরিবার, এবং এই পরিবারে আমার বাবাই ছিলেন সর্বেসর্বা। রকচটা মানুষ হিসেবে আমার বাবার খুবই পরিচয় পরিচিতি আছেন, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার মাথা অত্যন্ত পাকা। আমার বাবা চট্টগ্রামের একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়িক গুণে যিনি ফুলে ফেঁপে উঠছেন দিনকে দিন। আমার পরিবারে আমার সাথে মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো, এবং সবচেয়ে বেশি যার সাথে সম্পর্ক ছিল তিনি হচ্ছেন আমার দাদিজান। আমি আমার দাদিজানের কলিজার টুকরা ছিলাম। আমার দাদিজান আমাকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে আমার পরিচয় পরিচিতি ছিল, কিন্তু আমার বাবার চিন্তাভাবনা একটু অন্যরকম। আমার বাবা, আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি তখন আমার পড়াশুনো বন্ধ করে আমাকে কারখানার কাজে লাগিয়ে দেন। তিনি আমাকে বলেন, আমরা হচ্ছে সওদাগরের জাত, এত পড়াশুনো করে কি হবে? তার থেকে এখন থেকে ব্যবসায়ের তালিম নিই, যাতে করে ভবিষ্যতে আমি আমার বাবার মতো বড় ব্যবসায়ী হতে পারি। আমার বাবার ইচ্ছা ছিল তিনি একা এক জীবনে যা করেছেন তার 3 ছেলে যদি তার মতো করেই প্রতিষ্ঠিত হয়, তাহলে আরও 3টি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে উঠবে। পুরো চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ে আমাদের প্রভাব থাকবে। একজন বাবা হিসেবে এমন ভিশনারি চিন্তাভাবনা থাকা আমি কোনো ভুল দেখছি না।
যাই হোক, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার ইচ্ছার মূল্য দেওয়া হয়নি। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম যেহেতু ক্লাসে খুব ভালো ছাত্র ছিলাম এবং শিক্ষকরা আমাকে অমিত সম্ভাবনাময় একজন ছাত্র হিসেবে দেখতেন। আমার স্কুল, পড়াশুনো, আমার বন্ধু-বান্ধব, আমার ক্লাস প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভালো লাগতো এবং আমি সেই ভালো লাগার জায়গা থেকে আমি আমার পড়াশুনোয় যথেষ্ট ভালো করেছি। স্বাভাবিকভাবেই এত অল্প বয়সে স্কুল জীবনের পরিবেশ ছেড়ে বের হয়ে আসাটা কঠিন ছিল। কিন্তু ওই যে আপনাদেরকে বলেছি আমার পরিবারে আমার বাবাই সর্বেসর্বা। আমার বাবা যেটা বলবেন সেটাই আমার পরিবারের শিরোধার্য। খুব ভালো কথা। আমি বাবার ইচ্ছাতেই কারখানায় গিয়ে বসলাম। আমি কারখানার বিভিন্ন বিষয়গুলো দেখাশোনা করি। লিসেনার্স, আমাদের ব্যবসায় সম্পর্কে বলে রাখি। আমাদের কারখানাটি ছিল জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান। অর্থাৎ গ্যালন, গ্যালন বড়, বড় আ ওটাকে কি বলে? আ প্লাস্টিকের ড্রামে করে হচ্ছে জুস আসতো। আমরা ওগুলোকে প্রক্রিয়াজাত করে ছোট, ছোট বোতলে করে আ আ প্রক্রিয়াজাত করে বিক্রি করে দিতাম এবং পরবর্তীতে আমাদের সেমি যে কোম্পানিগুলো ছিল তারা আমাদের কাছ দিয়ে ওগুলো নিয়ে ছোট, ছোট বোতলজাত করে বিক্রি করত। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পুরনো একজন কর্মচারী ছিলেন, যিনি ছিলেন সত্যিকার অর্থের এই কারখানার গড়ে ওঠার পর থেকে সবচেয়ে পুরনো কর্মচারী, সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী এবং আমার বাবাও তাকে সমীহ করতেন, তার উপর আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন। আমার নূর কাকা। আমি যখন কারখানায় যাই তখন একজন মানুষকেই সত্যিকার অর্থে অভিভাবকত্বর মতো পেয়েছি। আমার বাবার শুধুমাত্র কারখানার ব্যবসা ছিল না, আরও অনেক ব্যবসা ছিল। সো এক কারখানায় সারাদিন পড়ে থাকার মতো সময় বা সুযোগ কোনোটাই আমার বাবার হতো না। তো আমি যেহেতু কারখানার দায়িত্বে ছিলাম, সো আমার প্রত্যেকটা কাজকে সহজ করে দিতেন নূর কাকা। আমাকে একটু, একটু করে সেখানের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং সেখানে কাজগুলো সুন্দরভাবে বুঝে ওঠা এবং কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার মাথার উপর গাইডের মতো ছাদ হয়ে থাকতেন নূর কাকা। দেখা যেত তিনি তার দায়িত্বের পাশাপাশি আমাকে গাইড করার দায়িত্ব পালন করতেন এবং সেটা স্বেচ্ছায় করতেন। এমন না যে এর বিনিময়ে তিনি কোনো কিছু পেতেন। আমার বাবা ব্যবসায়িক জায়গায় প্রচণ্ড রকম সচেতন ছিলেন। কাউকে এক পয়সা বেশি দেওয়া তার ধাতে ছিল না। হিসাবের বেলায় তিনি প্রচণ্ড পাকা ছিলেন। তার হাত গলিয়ে একটা কড়িও কোথাও বের হয়ে যেত না। হ্যাঁ, তার নীতি এবং নৈতিকতা ছিল। প্রাপ্যর জায়গায়, বেতনের জায়গায় তিনি কাউকে ঠকাতেন না। একেবারে সময় মতো প্রত্যেকের বেতন, ভাতা, মজুরি পরিশোধ করে দিতেন। কিন্তু মানবিকতার জায়গা যেটা থাকে, মানুষের প্রতি মানুষের সামাজিক দায়িত্ববোধের যে জায়গাটা থাকে, সেই জায়গাটায় আমার বাবা ছিলেন একেবারে অনীহাগ্রস্ত একজন মানুষ। তিনি প্রাপ্যতার বাইরে কাউকে কোনো কিছু দিতে চাইতেন না। কুক্ষিগত করে রাখতে চাইতেন। এই অভ্যাসটা তিনি যে শুধুমাত্র ব্যবসায়ের ক্ষেত্রে দেখিয়েছেন তা নয়। পরিবারের ক্ষেত্রেও তার মানসিকতা, মানসিক বিচরণ ছিল ঠিক একই রকম। আমাদের পরিবারের ক্ষেত্রেও এত বিত্ত বৈভব থাকার পরেও তার হাত গলিয়ে কেউ স্বাধীন বা স্বতন্ত্রভাবে কোনো কিছুই করতে পারত না। পরিবারের কোনো অভাব ছিল না। তিনি প্রত্যেকটা জায়গায় যার যা প্রাপ্য তাকে সেটা দিতেন। কিন্তু সেখানে প্রকৃতপক্ষে আমরা সবাই ছিলাম তার আওতাধীন। তার কথার বাইরে বা তার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করব বা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় কোনো কিছু করব সেটা নয়। তিনি যেটা ভালো মনে করবেন সেটাকেই আমাদের ভালো বলে মেনে নিতে হবে। ইভেন আমার মাকেও সেটা ভালো বলে মেনে নিতে হবে। অর্থাৎ স্বৈরাচারীর সর্বোচ্চ উপায় যদি কোনো কিছু থাকে সেটা ছিলেন আমার বাবা। তো ফিরি কারখানার কাজে। নূর কাকা নূর কাকা একদিন খুব আফসোস করে বলছেন তার পরিবারের অসহায়ত্বের কথা। তার ২ টি মেয়ে আছে। তার ছেলে আছে অনেক ছোট। এই ছেলে-মেয়ে এবং তার পরিবার নিয়ে এই বেতনে তিনি হিমশিম খাচ্ছেন।
তার ২ টি মেয়ে, নিঝুম এবং আমেনা। তো প্রতিষ্ঠানের বাইরেও নূর কাকার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটাও খুব ভালো ছিল। একটা বয়স হওয়ার পর সিগারেট খাওয়া শুরু করতাম। নূর কাকা জানতেন, তিনি মাঝেমধ্যে বাবাকে লুকিয়ে আমাকে সিগারেট খাওয়ার ব্যবস্থা করে দিতেন। ইভেন মাঝেমধ্যে দেখা যেত টং দোকানে চাচাও আমার পাশে বসে সিগারেট খেতেন। সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়ে, বন্ধুত্ব এবং অভিভাবকত্বের জায়গায় গড়ায়। আমি নূর কাকাকে আমার বাবার পর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক মনে করতাম এবং তিনিও সেভাবে সস্নেহে আগলে রাখতেন আমাকে। আমি যেন তার বিশেষ কেউ। এই সম্পর্কের ধারাবাহিকতায় মাঝে মধ্যে নূর কাকার বাসায় আমার যাওয়া হতো। তার পরিবারের সাথেও আমার হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। আমাদের গল্পের মূল চরিত্রে যাকে নিয়ে, সেই নিঝুম। নিঝুম এসএসসি পরীক্ষার পর কোনো কাজ না পেয়ে বেশ কিছুদিন গার্মেন্টসে কাজ করে। অনিন্দ্য সুন্দর সুন্দরী হওয়ার জন্য গার্মেন্টসে যাওয়ার পর অনেক বখাটের চক্ষুশূল হয়, অনেক বখাটের লালসার শিকার হয় নিঝুম। লালসার শিকার বলতে কুদৃষ্টির শিকার হয়, বাজে অফারের শিকার হয়। একটা পর্যায়ে নূর কাকা তাকে গার্মেন্টস থেকে ছাড়িয়ে এনে বাসায় রেখে দেন। খুব কষ্টে চলছিল তাদের জীবন। আমি করলাম কি, আমি একদিন রাতে বাসায় খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, নূর কাকাকে কিছু বেতন বাড়িয়ে দেওয়া যায়? নূর কাকার পরিবার নিয়ে চলতে খুবই সমস্যা হচ্ছে। বাবা বেশ অনুবীক্ষণিক চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন হাঁ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি জানো ওকে কত বেতন দেওয়া হয়? ওর কাজের তুলনায় ওর বেতনটা ওর জন্য যথেষ্ট। এর বাইরে ওর সংসার সমাজে কিভাবে চলবে না চলবে এটা দেখার দায়িত্ব তো আমার নয়। আমি তাকে বললাম, বাবা, নূর কাকা এত বছর ধরে আমাদের কোম্পানিতে আছে, এত অবদান তার আমাদের কোম্পানির পেছনে। এখনও বলতে গেলে পুরো কারখানাটা তিনি একাই আগলে রাখেন। ছোটোখাটো থেকে বড় প্রত্যেকটা জায়গায় তিনি তার ছোঁয়ায় রাখার চেষ্টা করেন। ইভেন আমার যে কাজগুলো আছে, আমার কাজগুলোকেও তিনি সহজ করে দেন। আমি তো অনেক কিছুই বুঝতাম না, কিন্তু তিনি আমাকে প্রত্যেকটা জায়গায় অভিভাবকত্বের জায়গায় রেখে আমাকে কাজটা সহজ করে নিয়েছেন, যার জন্য বিগত বছরগুলোর তুলনায় কারখানার এখনের উৎপাদন ও উপার্জন দুইটাই অনেক বেশি। তো সেক্ষেত্রে নূর কাকা কি কিছু টাকা বেশি পেতে পারেন না? নূর কাকাও তো আমার বাবার মতো। আমার বাবার মুখে লাগাম ছিল না। কি, নূর তোর বাবার মতো? তাহলে কাজ কর, তোর মাকে নিয়ে নূরের সাথে বিয়ে দিয়ে দে। আমার পুরো না হতচকিত হয়ে উঠলাম। আমি অবাক হয়ে গেলাম। বাবা এমন একটা কথা নির্দ্বিধায় বলে ফেলতে পারল? কষ্ট পেলাম। ঘটনার মূল জায়গাটা লুকিয়ে আছে যেখানে, নিঝুমকে আমার ভালো লাগতো। আমার চোখে এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আমার সাথে টুকটাক কথাবার্তা হতো বাসায় গেলে। ফোন নাম্বারেও কিছুটা যোগাযোগ ছিল। অনেক কথা বলতাম। যৌবনের প্রথম দিকের কথাগুলো আস্তে আস্তে গিয়ে না ভালোবাসায় ঠেকে। একটা সময় আস্তে আস্তে বুঝতে পারলাম আমি নিঝুমের প্রতি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু তার থেকে বেশি আমার যেটা মাথায় ছিল সেটা হচ্ছে, আমি ওই পরিবারের জন্য কিছু করতে চাই। আমি একটা সময় চিন্তা করি নিঝুমকে কারখানায় এনে কিছু কাজে লাগিয়ে দিই। বিশেষ করে লেভেলিং করার যে কাজগুলো আছে, এই কাজগুলোর জন্য নিঝুমকে রাখা যেতেই পারে। আমি নূর কাকাকে প্রস্তাব দিলে নূর কাকা না না করে ওঠে। তোমার বাবা শুনলে প্রচণ্ড রকম ক্ষেপে যাবে। আমি অবাক হয়ে যাই। বাবা শুনলে ক্ষেপবে কেন? ও তো কাজই করছে, কাজ করে কিছু বেতন নিচ্ছে। তাতে করে নূর কাকার একটু সংসারটা চালাতে ভালো হবে। আমি এক কথায় জোরাজুরি করেই নূর কাকাকে দিয়ে নিঝুমকে কারখানায় নিয়ে আসলাম।
উচ্চ মুনাফা হওয়ার কারণে বাবার ধারণা ছিল আমি কারখানা খুব ভালোভাবেই চালাচ্ছি, এমনকি তার থেকেও ভালোভাবে চালাচ্ছি, যার জন্য কারখানার কলেবর বাড়ছে, উপার্জন বাড়ছে, নাম যশ খ্যাতি বাড়ছে। তো আমি আমার সেই কনফিডেন্সের আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি নিঝুমকে কারখানায় নিয়ে আসি। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, 1 সপ্তাহ পর আমার বাবা হঠাৎ কারখানায় এসে নিঝুমকে দেখেই আঁতকে উঠলেন। কী ব্যাপার? আমার কোনো কারখানায় কোনো প্রতিষ্ঠানে তো আমি কোনো মেয়ে রাখি না, এই মেয়ে কোথা থেকে এলো? বাবাকে বললাম, বাবা আমি নিঝুমকে নিয়ে এসেছি এখানে। বাবা অবাক হয়ে বলল, তুমি কার পারমিশন নিয়ে এসেছ? আমি তখন বাবাকে অনেকভাবে কনভিন্স করে বোঝাতে চাইলাম যে নূর কাকার পরিবারের জন্য আমি এতটুকু করেছি। কিন্তু আমার বাবা যে কতটা পাষাণ সেটা জানা হয়তো বা তখনও আমার বাকি ছিল। বাবা খুব খুব রকম বাজে ব্যবহার করে নিঝুমকে কারখানা থেকে বের করে দেন এবং নূর কাকাকে প্রচণ্ড বকাঝকা করেন। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমি জোর করে ডেকে এনে মানুষটাকে অপমানিত করলাম। কিন্তু তাদের পরিবারের জন্য কিছু একটা করার জন্য আমার মন প্রাণ আকুলি বিকুলি করছে। আমি নূর কাকার সামনে যেতে পারি না। তো আস্তে আস্তে কিছুদিন পর নূর কাকার সাথে যখন সম্পর্ক ঠিক হয়ে যায়, আমি একটা বিষয় খেয়াল করি, একটা বিষয় চিন্তা করি। নূর কাকা, আমরা তো গ্যালন গ্যালন জুস বিক্রি করে দিই ছোট বোতলে বিক্রয় করার জন্য। আমরা যদি কিছু গ্যালন আপনার বাসায় পাঠিয়ে দিয়ে বোতলজাত করার জন্য ফাহিমাকে কাজ দিই, আর সেখান থেকে যে প্রফিটটা আসবে বোতলগুলো দোকানে বিক্রি করে সেখানের একটা অংশ আপনাদেরকে দিয়ে দিই, তাহলে ভালো হয় না? নূর কাকা কিছু সময় আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার বাবার চেয়ে একসময় বড় ব্যবসায়ী হবে। লিসেনার্স, আমি আস্তে আস্তে গ্যালনগুলো চাচার বাসায় পাঠাতে লাগলাম, আর নিঝুম সেগুলোকে প্যাকেজিং করে দোকানে বিক্রয়ের ব্যবস্থা করতে লাগলো। এদিকে কারখানার অবস্থা তখন অনেক রমরমা। ওদিকে নিঝুমতার কাজে সফলতা এবং করিতকর্মা দেখিয়ে সেখান দিয়ে ভালো ইনকাম করছে। গ্যালন প্রতি আমরা যেভাবে বিক্রি করি তাতে 600 থেকে 700 টাকা লাভ হয়, কিন্তু যখন বোতল এবং প্যাকেজিং করে বিক্রি করা হয় তখন দেখা যায় পার গ্যালনে যতটুকু পরিমাণ জুস থেকে সেটা বিক্রি করে যা আমাদের লাভ হয় তার থেকে প্রায় 3 গুণ লাভ হয়। এটা কিন্তু গোপন থাকে, এটা কিন্তু কাউকে বলা হয়নি। এটা আমার ব্যক্তিক জায়গা। আর এত শত শত গ্যালনের মাছ থেকে 20-30 গ্যালন কোথা দিয়ে বিক্রয় করা হয় এটা আমার বাবা দেখতে যান না। দিন শেষে তার হিসাবে টাকাটা ঠিক থাকলেই হয়েছে, লাভ হলেই হয়েছে। এভাবে করে নিঝুমকে বেশ ভালো একটি জায়গায় নিয়ে আসতে পারি আমি। ব্যক্তিক ব্যবসা, বেতন এবং অতিরিক্ত মুনাফা দিয়ে তার পরিবারটা মোটামুটি সুন্দরভাবে চলে যায়। মাসে দেখা যায় 15-20 হাজার টাকা তাদের পরিবারে নিঝুমের হাত দিয়েই আসে। এদিকে নিঝুমের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে গভীরতায় রূপ নেয়। ভালোবাসার এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিঝুমকে বিয়ে করাটা আমার জন্য অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে যায়। আমি নিঝুমকে ছাড়া কিছু কল্পনা করতে পারছি না। এদিকে আমার বিয়ে নিয়ে আমার পরিবারের কারও চিন্তাভাবনা নেই। অগত্যা ধর্ণা দিলাম দাদির কাছে, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। দাদিকে গিয়ে গলা জড়িয়ে বললাম, দাদি আমার তো বয়স হয়েছে, আমাকে বিয়ে শাদী দেওয়া যায় না, আমার বিয়ে করার বয়স হয়নি। দাদি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, তোর বাবা তো এ নিয়ে এখনো কিছু ভাবছে না। আমি বুঝলাম দাদিও আমার মতো বাবাকে ভয় পায়। অবশ্য আমার পরিবারের সবাই প্রায় বাবাকে এভাবেই ভয় পায়। তো আমি আস্তে আস্তে দাদিকে সব কিছু বলে দিই। দাদি, আমাদের নূর কাকার মেয়ে নিঝুমের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক।
একটু চেষ্টা করে দেখো না নিঝুমকে আমার জীবনে এনে দেওয়া যায় কি না। দাদি সন্তানের ভয়ে না সন্তানকে বলতে পারেন, না আপত্য স্নেহে নাতিকে বিমুখ করতে পারেন। তিনি পড়ে যান এক উভয় সংকটে। এরই মাঝে একদিন খাওয়ার টেবিলে দাদি মাকে দিয়ে বলেন, বেলায়েত বিয়ে করতে চায়। ছেলে যখন মুখ ভেঙে বিয়ের কথা বলেই ফেলেছে, ছেলেটাকে বিয়ে দেওয়া উচিত। বাবা আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে করতে চাও? সময় মতো আমি দেখে নেব। তখন আমি দাদির দিকে কাতর কণ্ঠে কাতর নয়নে তাকিয়ে দেখলে দাদি বাবাকে বুঝিয়ে বলে, আমাদের নূরের মেয়েটাকে বেলায়েতের অনেক ভালো লাগে। ওর সাথে ওর কথা আছে, পরিচয় আছে। মেয়েটাও দেখতে শুনতে নাকি ভীষণ সুশ্রী। এক মুহূর্তের জন্য বাবা যেন টেবিলের উপর বজ্রপাত নামিয়ে আনলেন। চিৎকার করে বললেন, তোমরা কতটুকু জানো ওই মেয়ে সম্পর্কে? গার্মেন্টসে গিয়ে ফষ্টি নষ্টি করে বেরিয়েছে, কত ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক তোমরা জানো? ওই মেয়েকে আমি এই ঘরের বউ করে নিয়ে আসবো? তার উপর ওর বাবা আমার কারখানার ছোট্ট একজন কর্মচারী। আমার মান ইজ্জত থাকবে? আমি ব্যবসায়ী কুলে, সওদাগর কুলে আমার চেহারা দেখাতে পারবো? অগত্যা ঝড়ো সড়ো হয়ে কারো মুখে কোনো কথা নেই। বাবা যে থেমে গেলেন তা নয়, তখন নীরবতা অবলম্বন করলেও বাবা বাবার ব্যবসায়িক পরিকল্পনায় আগাচ্ছিলেন ঠিকঠাক মতো। তিনি তার পরিচিত এক বড় ব্যবসায়ীর মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বললেন। বাসায় এসে একদিন মাকে বললেন, তোমার ছেলে লায়ক হয়ে গিয়েছে, তার বিয়ে শাদী করাতে হবে না? তোমার ছেলে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তোমার ছেলের জন্য মেয়ে দেখে নিয়ে এসেছি। এই যে ছবি, ছেলেকে দেখাও, রাজি করাও। আগামী শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব। আমার দুনিয়ায় নিঝুম ছাড়া তো আর কেউ নেই। আমি নিঝুম ভিন্ন পৃথিবীর কাউকে তো মেনে নিতে পারবো না। কিন্তু জানেন, আমার বাবার স্বৈরাচারী মনোভাবের কাছে আমরা প্রত্যেকেই ছিলাম গোলামের মতো, দাস এবং দাস মালিকের মতো। অর্থাৎ আমার বাবার বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করা, এটা আমার পরিবারের সবার সাধ্যের বাইরে। আমার মা দাদিও তার বাইরে যান না। এক কথায় আমার মা এবং দাদিকে দিয়ে জোর করিয়ে শুক্রবার আমার ইচ্ছার বিরুদ্ধে ওই মেয়েকে দেখতে নিয়ে যাওয়া হলো। মেয়ে দেখলাম, প্রকৃতপক্ষে ছবিতে যা দেখলাম ঠিক তার উল্টো। আমি যাকে ভালোবাসি তার তুলনায় এ মেয়ে নেহাত কিছুই না, তার পায়ের নখের সমানও না। অর্থাৎ নিঝুমের সৌন্দর্যের তুলনায় এই মেয়ে, অর্থাৎ আমি যার নাম জানি ফাহিমা, সে কিছুই নয়। বেশ মোটা, একটু কুৎসিত, বয়সটাও নাগালের বাইরে। কিন্তু হ্যাঁ, বাবার কাড়ি কাড়ি টাকা আছে এবং আমার বাবার চিন্তাধারা সেখানেই। এক বাবার দুইটা মাত্র মেয়ে, একটা যদি আমার ঘরে আসে তাহলে সম্পদের অর্ধেক তো আমার বাবার করায়ত্তই চলে যাবে। পাক্কা ব্যবসায়ী আমার বাবা। তো তিনি, আমি দাদিকে মাকে জানালাম, এই মেয়ের সাথে আমার সারা জীবন কাটাতে হবে। তোমরা দেখে শুনে এই মেয়েকেই পছন্দ করলে? মা তুমি তোমার চেহারা জানো, তোমার একটা মেয়ে আছে তার চেহারা জানো। আমার দাদিও এখনো দেখতে কতখানি সুন্দর। তোমাদের পাশে এই মেয়ে দাঁড়াবে কিভাবে? আমাকে কানাকানি করতে দেখে আমার বাবা বলে ওঠে, ভাই সাহেব, মেয়ে আমার ছেলের পছন্দ হয়েছে, আমার পরিবারের পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে বিয়ের আঞ্জাম শুরু করুন। ঘটনার আকস্মিকতায় জানুন, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম, কিছু বলতে পারিনি। একদিকে আমার দাদি আমার এক হাত চেপে ধরে আছে, আমার মা এক হাত চেপে ধরে আছে, কাতর কণ্ঠে আমার চোখের দিকে তাকিয়ে, প্লিজ অশান্তি করিস না।
আমি নিঝুমকে নিয়ে পালিয়ে যেতে চাই, কিন্তু আমার বাবা সুচতুর বুদ্ধিমান ছিলেন। তিনি এমন ব্যবস্থা করেন আমি যেন কোনো ফোন ব্যবহার করতে না পারি এবং ঘর থেকে এক পা বাইরে যেতে না পারি। বাংলা সিনেমায় নায়িকাদের দেখেননি? বাবা এক ঘরের ভিতর আগলে রাখে, অনেকটা তাই। আত্মহত্যা করার মতো এত বড় মানসিক শক্তি সম্পন্ন আমি নই। তাই অগত্যা আমি আমার ওই জেল জীবন মেনে নিলাম এবং যথাসময়ে ফাহিমাকে আমি বিয়ে করে ফেলি। আমার বিয়েতে সবাই এসেছে, কিন্তু নূর কাকা বা তার পরিবারের কাউকে এই বিয়েতে দেখিনি। আমি জানি না আদৌ তাদের বলা হয়েছিল কিনা, দাওয়াত দেওয়া হয়েছিল কিনা, বা দাওয়াত পেলেও তারা কেন আসেননি। যাই হোক, বাসর রাতে আমাকে ঢোকানো হলো। আমি কোনো রকম আগ্রহ পেলাম না। ফাহিমা মেয়েটা হয়তো বা বুঝতেই পেরেছিল, তাই আর কিছু সময় অপেক্ষা করে সে তার মতো ঘুমিয়ে যায়, আমি আমার মতো ঘুমিয়ে যাই। সকালবেলা সবাই উৎসুক, দাদা দাদির খুনসুটি, আত্মীয় স্বজনের খুনসুটি। আমি বিরস কণ্ঠে বললাম, আমাদের শুধু কাগজেই বিয়ে হয়েছে, আর কিছু তোমরা আশা করো না। যাই হোক, সবাই আনন্দ নিয়েই ব্যস্ত ছিল, আমার দিকে তাকিয়ে দেখার সময় কারো হয়নি। তবে একটি কাজ আমি করলাম, আমি আর কখনো কারখানায় যাইনি। বাবার কোনো ব্যবসা বা কোনো জায়গায় আমার কোনো অবস্থান আর ছিল না। বাবার তাতে আর আপত্তি নেই, আমি কারখানায় না গেলেও ব্যবসা ঠিকঠাক মতোই চলে যাবে। কিন্তু বিয়েটা না করলে এত বড় সম্পদ তো ওই কারখানা দিয়ে হঠাৎ করে তৈরি করা সম্ভব না। ব্যবসায়িক জ্ঞানে আমার বাবা পুরো পাক্কা টনটনে। যথাসময়ে বিয়ে শাদী সম্পন্ন হওয়ার পর এক ঘরেই যখন থাকছি, একটা সময় আস্তে আস্তে ফাহিমার সাথে আমার দাম্পত্যটা শুরু হয়। দাম্পত্যটা খুবই সাদামাঠা এবং ফাহিমা তার প্রয়োজনের জিনিসপত্রগুলো পেলে স্বামী কি জিনিস ও নিয়ে এতটা মাথা ঘামাতো না। আমি এক সময় চিন্তা করেছি, যেহেতু আমার ভালোবাসার মানুষটাকে পাওয়া আমার আর কোনো সম্ভাবনা নেই, তো আমি ফাহিমার সাথেই না সংসারটা করি। নিঝুমকে যেহেতু পাওয়ার কোনো সম্ভাবনা আর নেই, সেহেতু আমি ফাহিমার সাথেই সংসারটা করি। আমি একটু একটু করে সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, নিঝুমকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফাহিমার ব্যবহার, আচার আমাকে বারবার মুখ ফিরিয়ে দিচ্ছে। দুটি মানুষ পাশাপাশি থাকলে, স্বামী স্ত্রীর সম্পর্কে থাকলে শারীরিক সম্পর্কটা হয়, আমাদেরও হয়েছিল। আর তারই ফলশ্রুতিতে ফাহিমা গর্ভধারণ করে, ফাহিমা কনসিভ করে, তার গর্ভে আমার ঔরস। গর্ভধারণ করার পর ফাহিমার সে কি রাগ, সে কি জেদ, যেন অনেক বড় কোনো পাপ করে ফেলেছি। সম্ভ্রান্ত ঘরের হওয়ায় হয়তো বা অ্যাবর্শন করানোর কথা চিন্তা করতে পারেনি, না হলে তার যা মানসিক অবস্থা ছিল তাতে অ্যাবর্শনটা বাধ্যতামূলক ছিল। এক ধরনের আমার দায় পিঠে করে নিয়ে বয়ে বেড়ানোই তার কাছে মনে হচ্ছিল। আর আমি যার পরায়ণে বিরক্ত হয়ে উঠছিলাম আমার পরিবার এবং সংসারের উপর। কোনোভাবেই না মেনে নিতে পারছিলাম না, আমার চারপাশটা মনে হচ্ছিল আমাকে আঁকড়ে ধরে আছে। আমি যেন বন্দি অবস্থায় ছটফটে পাখির মতো, না উঠতে পারছি না মুক্তি পাচ্ছি। ভিতরের ছটফটানি দেখে আমার মা একদিন আমার সাথে কথা বলতেছে, তুই বাইরে বের হোস না কেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিস না কেন, কেন ঘুরতে যাস না কেন, জীবনটাকে একটু উপভোগ করিস না, এভাবে ঘরের ভিতর বসে থাকা কি কোনো ছেলের কাজ? তোর ভাইদের দেখ, তারা তাদের মতো করে কাজ বুঝে নিচ্ছে,
তুই কেন বসে আছিস? আমি কাতর কণ্ঠে মাকে বললাম, "মা, আমি তো তোমার ছেলে। আমার জন্য একটা কাজ করে দিতে পারবে?" সহায় সম্পন্ন ঘরের ছেলে হওয়ায় কোনোদিন এমন রূপটি মার দেখা লাগেনি। আমার এমন কাতর কণ্ঠ শুনে মায়ের স্বাভাবিক মাতৃত্বর জায়গাটাই হয়তোবা ডাক দিয়ে উঠেছিল। "বল বাবা, তোর মনে কি চায়?" আমি কাতর কণ্ঠে মাকে বললাম, "মা, আমি দেশের বাইরে চলে যেতে চাই।" মা বালাই ষাট বলে বলেন, "আরে আমাদের এমন কি অভাব আছে যে তোকে বিদেশে চলে যেতে হবে?" আমি বললাম, "মা, অভাবের কথা না, আমাকে নিয়ে তোমরা এত টানা হেচড়া করেছ যে আমার ভিতরটা প্রচণ্ড অস্থির হয়ে উঠছে। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচতে চাই। আমি তো তোমার সন্তান মা। আমাকে যদি এতটুকু ভালোবাসো, আমাকে দেশের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে দাও।" সন্তানের মুখ চেয়ে মা কত কী না করতে পারে। পরের দিন রাতে বাবা মার প্রচণ্ড হট্টগোল। সন্ধ্যা রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চিল্লাপাল্লা, ঝগড়াঝাঁটি। আমাদের মা বাবার ঝগড়াগুলো হওয়ার লাস্টে ভোর রাতে এসে স্থির হলো, "আচ্ছা, তোমার ছেলেকে আমি দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করছি।" লিসেনার্স, আমার বাবার সাধ্য ছিল আমাকে ইউরোপ আমেরিকার যে কোনো দেশে পাঠিয়ে দেওয়ার এবং সেখানেও প্রতিষ্ঠিত করার। কিন্তু আমার বাবার জিদ সর্বাগ্রে। তিনি জিদের বাইরে গিয়ে না একটি কথাও চিন্তা করেন না। আমার যথাসময়ে পাসপোর্ট হয়ে গেল, ভিসাও চলে আসলো। দেখলাম আকামা ভিসা, সৌদি আরব। অর্থাৎ আমাকে লেবার ভিসায় বা কর্মীর ভিসায় সৌদি আরব পাঠানো হচ্ছে। কিন্তু জানেন, আমার কাছে ওইটাই ছিল মুক্তির রেশ, ওইটাই ছিল আমার কাছে মুক্তির গান। যথাসময়ে আমি সৌদি আরবে রওনা হলাম। আমার চলে যাওয়া পরিবারে দাদা দাদি, মা হয়তোবা একটু কেঁদেছিলেন, মন ভার হয়েছিল। কিন্তু এর বাইরে মনে হয় না পরিবারের বাকি কারো মনে হয়েছে এ বাসায় কেউ ছিল, মা কেউ চলে গেল। অর্থাৎ আমার অবস্থানটা ছিল নির্জীব জড় পদার্থের মতো ওই পরিবারে। আমি যথাসময়ে দেশ ত্যাগ করলাম। আমি যেন মুক্তির এক আনন্দের অনুভূতি নিয়ে দেশ ছেড়ে দিলাম। যথাসময়ে সৌদি আরবে পৌঁছলাম। আমার বাবা কাঁচা কাজ করেন না, সব কিছুই ঠিক ছিল এবং আমার ভিসা এবং পাসপোর্টের কোথাও কোনো ধরনের জটিলতা ছিল না। প্রতিটি জায়গায় সাজানো গোছানো ছিল। আমি গিয়েই একজন শেখ, যে সেখানের পুলিশ অফিসার, তার বাসায় কাজ পেলাম। আমার কাজ তার বাগান দেখাশোনা করা। আমার সাবলীল অবস্থান এবং সততার দিকে তাকিয়ে খুব অল্প দিনেই তিনি আমাকে কর্মচারী থেকে ওই খেজুর বাগানের দায়িত্বে নিযুক্ত করলেন। অর্থাৎ খেজুর বাগানে তার যে কর্মচারীরা আছে এবং তার পশুপালনের জন্য যে দলগুলো আছে, প্রত্যেকটা দলের দায়িত্ব, কর্মচারীর দায়িত্ব আমার উপর ন্যস্ত হলো। বেশ ভালোই আছি। ১ বছরের ভিতর আমার অবস্থান পাল্টে গেল। সৌদি আরবে আমি বেশ একটা আয় উন্নতির জায়গায় আছি। আমার যা ইনকাম, যা উপার্জন, আমি পুরোটাই খরচ করি। আমার কোনো পিছুটান নেই, কোনো কিছুই নেই। আমি আমার মতো করে সুন্দর করে আমি আমার জীবন সাজাই। আমি আমার দায়িত্ব, কাজ এবং আমার স্বাভাবিক আনন্দ, এগুলো নিয়েই সুন্দর ছিলাম। ও হ্যাঁ, ভুলে গেছি, ওদিকে আমার একটি কন্যা সন্তান হয়েছে। জেনেছিলাম, শুভেচ্ছা পাঠিয়েছিলাম, কিন্তু পরিবারের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমার সময়গুলো ভালোই কাটছে। আমি আমার কাজ, আমাকে নিয়ে আমার মতো গুছিয়ে ভালোই আছি। পরিবারের সাথেও অনেকদিন কথা হয় না।
কথা হয় না বলতে আমি যোগাযোগ রাখি না। মাঝে মধ্যে মা, বাবা আম বাবা তো ফোন দেয় না। মা বা অন্য কেউ ফোন দিলে আমি অধিকাংশ ক্ষেত্রেই ধরি না। মাঝখানে ২ টা অঘটন ঘটে গিয়েছে। আমার দাদা মৃত্যুবরণ করেছেন এবং আমার নানা মৃত্যুবরণ করেছেন। আমি শুনেছি, কিন্তু আসলে দেশে যাওয়ার মতো কোনো উৎসাহ পাইনি। দেশে যাওয়ার মতো সমস্ত উপকরণ আমার কাছে বর্তমান। কিন্তু আমি দেশে যাওয়ার উৎসাহ পাইনি। এভাবে করতে গিয়ে কিছুদিন পর হঠাৎ করে আমার মায়ের কাছ দিয়ে ফোন আসলো। "বাবা তুই দ্রুত বাসায় চলে আয়, বাসায় একটু ঝামেলা হচ্ছে।" বললাম, "কি ঝামেলা হচ্ছে?" বলে যে, "আমি দেখলাম ফাহিমা তোর বাবাকে জুতাপেটা করছে এবং তোর বাবা যে মানুষ একটা শব্দও করেনি, জুতাপেটা খেয়ে আস্তে করে সে সরে এসেছে। তোর বাবা তো এমন মানুষ নয়। কিছু একটা ঘটেছে।" আমার মাথায় নোংরা কোনো কিছুই ছিল না। আমি ভেবেছি হয়তোবা বাবার যে স্বভাব, বাবা হয়তোবা টাকা পয়সা নিয়ে বা কোনো বিষয় নিয়ে টানাটানি করতে গিয়েছে। ফাহিমা তো বড়লোকের মেয়ে। সে সেটা সহ্য করেনি। জুতাপেটা করে দিয়েছে। কিন্তু আমার মায়ের কণ্ঠে অন্যরকম স্বর। অগত্যা বহুদিন পর ফাহিমাকে ফোন করলাম। বাচ্চার খোঁজখবর নিতে যাব। আমার সাথে সে অগ্নিশর্মা ভাব। "আমাকে এখানে ফেলে গেছিস কেন? তুই দেশে চলে আসবি।" আমি তো দেশে যেতে কখনোই রাজি নই। কিন্তু আমার মনের ভিতর খটোমটো শুরু হলো। কি এমন হলো? মা চুপসে গেল। ফাহিমার কণ্ঠ এমন। আমি একটু বুদ্ধি খরচ করে আমি আস্তে, আস্তে ফাহিমার সাথে একটু ভাব জমাতে শুরু করলাম। ভাব জমিয়ে আমি একটা সময় জিজ্ঞেস করলাম, "ফাহিমা বলো তো, বাবা আসলে তোমার বাবার সাথে আসলে তোমার ঝামেলাটা কি হলো?" ফাহিমা তখন সুসম্পর্কের খাতিরে আমাকে বলেই ফেলল, "তোমার বাবা আমার দিকে কুনজর দেয় এবং তোমার বাবা আমার কাছে এমন কিছু চায় যা কোনো পুত্রবধূর শ্বশুরের কাছে দেওয়া সম্ভব নয়।" আমার মাথায় আগুন জ্বলে গেল। সবকিছু জানতাম, কিন্তু আমার বাবা যে দুশ্চরিত্র এটা তো জানতাম না। আমি আমার মাকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম। মা ঘটনার সত্যতা বলল অত্যন্ত লজ্জা নিয়ে। "তুই তো আমার সন্তান, আমি কিভাবে তোকে বলবো?" আমি লজ্জায় মুষড়ে গেলাম। পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম। এদিকে তার কিছুদিন পর ফাহিমা ডিভোর্স দিয়ে তার বাবার বাড়ি চলে যায় আমার সন্তানকে নিয়ে। যাই হোক, একটা অধ্যায়ের তো পরিসমাপ্তি হলো। এমন সময় আমার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটা আমার কাছে আসলো। সেটা হচ্ছে আমার দাদি মারা গিয়েছে। আমি দেশে যেতে পারিনি। এদিকে হঠাৎ করে কিভাবে যেন আমার নিঝুমের কথা মনে পড়ে গেল। আমি দেশে আমার বন্ধু-বান্ধব অনেকের সাথে যোগাযোগ করে নূর কাকার নাম্বারটা জোগাড় করলাম। নূর কাকাকে কল করলাম। জানতে পারলাম নূর কাকা গত ৬ মাস ধরে কারখানায় যেতে পারেন না। তার আগে থেকেই একটা কিডনিতে সমস্যা ছিল। এখন ২ টা কিডনিই নষ্ট। নিঝুমের বিয়ে হয়ে গিয়েছে। সে ঘরে একটা পুত্র সন্তান আছে। আমার ভিতরটা হঠাৎ করে দেশের জন্য ছটফট করে উঠল। কি আকর্ষণে জানি না, আমি নূর কাকার পরিবারকে আশ্বস্ত করলাম যে কিডনি ট্রান্সপ্লান্টের যত খরচ যেভাবেই হোক না কেন আমি করব। দেশে ফিরে আসলাম। দেশে ফিরে এসে দাদির কবর জিয়ারত করলাম। বাসায় গেলাম না। বাইরেই মায়ের সাথে, পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। বাবার সাথে একবার দেখা হলো, শুধু জিজ্ঞেস করল, "কেমন আছো?" আমি শুধু বললাম, "এই তো বাবা, ভালো আছি।" এতটুকুই।
চিটাগং শহরের একটি হোটেলে আমি দিনানিপাত করতে থাকলাম এবং এ সময়ে নূর কাকার কিডনি ট্রান্সপ্লান্টটা করিয়ে দিলাম চিটাগংয়ের নামকরা হসপিটালে। এ সময় নিঝুম প্রায় আসতো। নিঝুমের গল্পটা একটু ব্যতিক্রম। তার জীবনেও সুখ সয়নি। মাতাল স্বামী তাকে রেখে অন্য নারীতেই আসক্ত বেশি। বাচ্চাটাকে ওই মাতাল স্বামীর বাবা মা দেখাশোনা করে। সে কদাচিৎ ওই বাড়ির একজন দাসীর মতোই। কিছুদিন হলো মারধর করে বের করে দিয়েছে, বাবার বাড়ি এসে উঠেছে এবং সন্তানটিকেও সাথে আনতে দেয়নি। তার বাবার চিকিৎসার পুরো সময়টা সে সাথে ছিল। প্রথম তারুণ্যের প্রেম আবার একটু দোলা দিয়ে উঠল আমার ভিতর, কিন্তু সে তো অন্য কারো স্ত্রী। আমি আমার সংযম ধরে রেখে নূর কাকার ট্রান্সপ্লান্টের পর তাকে ছোটোখাটো ব্যবসা করতে কিছু টাকা পয়সা দিয়ে আমি অগত্যা আবার আমার কর্মক্ষেত্রে ফিরে আসলাম। কিন্তু আমার মনে থেকে গেল আমার নিঝুম। আমি এক মুহূর্তের জন্যও যেন ওকে ভুলতে পারলাম না। এত অত্যাচার, এত নির্যাতনের পরেও নিঝুমের রূপ যেন ফেটে পড়ছিল। সত্যি বলতে আমি দেশে, সৌদি আরবে আমি অনেক অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু নিঝুমের সমান সুন্দরী কাউকে দেখিনি। একটা সময় নিঝুমের সাথে আমার আবার কথা বলা শুরু হয় ফোনে। নিঝুম আমাকে একটা সময় রিকোয়েস্ট করে বসে, বেলায়েত ভাই, আমি সৌদি আরব আসতে চাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়? আমার জন্য দেশটা খুবই নরকের মতো হয়ে উঠেছে। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আসলে এই মুহূর্তে বিভিন্ন মানুষের খারাপ চক্ষুশূল আমি। আমাকে একটা চাকরি দিয়ে একটু সৌদি আরব নিয়ে যাওয়া যায়? আমি রাজি। আমি সব ধরনের ব্যবস্থা করে দিলাম। আমার আকামা মালিকের এক বন্ধুর বাসায় তাকে গৃহপরিচারিকার কাজে নিযুক্ত করে দিলাম। যথাসময়ে নিঝুম চলে আসলো। নিঝুম চলে আসার পর আস্তে আস্তে আবার আমাদের হৃদ্যতা বাড়তে শুরু করলো। আবার আমরা প্রেমের জোয়ারে হারিয়ে গেলাম। হয়তোবা উপরওয়ালা এমনভাবেই চেয়েছিল আমাদের আবার মিলন হোক। কাউকে কিছু না জানিয়ে দুবাইয়ের একটা মসজিদে আমরা বিয়ে করলাম। বিয়ে করার পর দুজনে একসাথে ওমরা করেছি। সরি, ভুল হয়েছে। সৌদি আরবের একটি মসজিদে আমরা বিয়ে করলাম এবং বিয়ে করার পর আমরা ওমরা করে নিলাম। আমরা দুজন দুজনের কাজে ব্যস্ত থাকি। রাতের বেলা একসাথে থাকি। ছুটির সময়গুলো একসাথে কাটাই। মোটামুটি সুন্দরভাবেই জীবন চলছে। ইতিমধ্যে আমার বাবার কানে সব কিছু চলে যায়। কিন্তু আমার বাবার আচরণটা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তিনি বলেন, তোমার সৌদি আরব থাকার দরকার নেই। তুমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে। যা করার করে ফেলেছ। বৌমাকে নিয়ে বাসায় চলে এসো। আমার মাও আমাকে অগত্যা খুব করে ধরলেন। এমনভাবে ধরলেন যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। ইতিমধ্যে খবর আসলো নূর কাকা খুবই অসুস্থ। আমি ফাহিমা সবকিছু ফেলে আমি আর নিঝুম সবকিছু ফেলে বাংলাদেশে রওনা হলাম। চট্টগ্রাম চলে আসলাম। কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল আমাদেরকে দেশে ফেরানোর জন্য একটা ফাঁদ। আমি আমার পরিবারকে চিনি। আমি এই সব কোনো কিছু তেমন একটা ভালোভাবে নেইনি। আমি দেশে আসার পর আমার বাবা আমাকে বাড়িতেই রাখতে চান এবং আগত্য বাড়িতেই থাকি। আমাকে
তিনি ব্যবসায়ের কথা বলেন, কিন্তু আমি সেই ব্যবসাগুলো না করে আমি নিজের মতো করে কিছু ব্যবসা দাঁড় করাতে চাই। চেষ্টা করি কিছুটা সফল হই। কিন্তু ওই যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, আমার বাবার লোলুপ দৃষ্টি পড়ে আমার নিঝুমের উপর। আমার বাবা বিভিন্ন সময় নিঝুমকে কুপ্রস্তাব দেয় এবং তাদের ভিতর সম্পর্কটা কতখানি ঘনিষ্ঠ হয়েছে জানি না। একটা পর্যায়ে আমার মা বিষয়টা ধরে ফেলে, আমাকে জানায়। আমি এক মুহূর্ত দেরি না করে আমি আমার বাবার সামনে প্রতিবাদী হই। আমি আমার জন্মদাতা পিতাকে বেদম প্রহার করি, তার মাথায় আঘাত করি, সে হসপিটালে ভর্তি হয়ে যায়। নূর কাকা নিঝুমকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। আমার বাবা একটু সুস্থ হলে, বলে রাখি আমার ছোট ভাই না থাকলে আমি হয়তো আমার বাবাকে মেরেই ফেলতাম, এভাবে মারা হয়েছিল। আমার বাবা একটু সুস্থ হওয়ার পর আমার নামে মামলার ঘন ঘটা আসতে থাকে। অনেকগুলো মামলা দেওয়া হয় আমার নামে, এমন এমন মামলা যেগুলোর জন্য পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়। অগত্যা আমি পালিয়ে বাঁচলাম। লিসেনার্স, আমি আপনাদের সত্যি বলছি, আমার জীবনটা না সিনেমা থেকে কম কিছু নয়। একটা সময় জানতে পারি, যেহেতু আমি ফোন ব্যবহার, আমার রেগুলার ফোন ব্যবহার করতে পারছিলাম না, আমি অন্য মানুষের ফোন দিয়ে, পরিবারে ফোন দিয়ে জানতে পারি নিঝুম আমাকে ডিভোর্স দিয়েছে। এটা আমার কাছে কঠিন ছিল মেনে নেওয়া, কিন্তু তার থেকে কঠিন বাস্তবতা আমার সামনে উপস্থিত হলো 5 মাস পর। আমি জানতে পারলাম আমার বাবা নিঝুমকে বিয়ে করেছে এবং বিয়ে করে ঘরে ওঠায়নি, একটি বাসা ভাড়া করে দিয়ে সেখানে নিঝুমকে রেখেছে। আমার বাবা মাঝে মধ্যে সেখানে যান। আমার কাছে এই দুনিয়াটা এত তিক্ত বিরক্ত হয়ে যায় যে আমি কোনো কিছু মেনে নিতে পারি না। কিন্তু লিসেনার্স, আমার চিত্তে একটি কথা বলে রাখি, আমি আমার জীবনে কখনো অসততাকে অবলম্বন করিনি। আমি কখনো নোংরা কোনো কিছু চাইনি। আমি কখনো নিয়ম, হালাল হারামের বেড়া ডিঙিয়ে কোনো কিছু করতে যাইনি। এতটুকু জোর আমার ছিল। মা অন্তঃপ্রাণ ছেলে ছিলাম, মার থেকেই হয়তো বা এই গুণ পেয়েছে, না হলে এমন বাবার সন্তান হয়ে আমার এমন হওয়াটা কথা না। আমার কোনো ফোন ব্যবহার করার উপায় নেই। আমাকে পুলিশ যেখানেই পাবে ধরবে। ছদ্মবেশ নিতে হবে। ছদ্মবেশ নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় এক বাড়ির দারোয়ান হিসেবে কাজ নেই। বাড়ি বলতে অনেকগুলো বাড়ি, এক লাইনে অনেকগুলো বাড়ি, এবং ওই বাড়ির প্রধান দারোয়ানের দায়িত্ব আমার কাছে হয়। যেহেতু সৌদি আরবে আমি অনেক দিন ছিলাম, আমার সপ্রতিভ উপস্থাপনা, আমার মানুষের সাথে ইন্টারাকশন, এবং আমি বলিষ্ঠ এবং দৃঢ়চিত্ত ছিলাম। ওই বাসার পুরো দায়িত্ব, অর্থাৎ ওই বাসার সিকিউরিটির পুরো দায়িত্ব আমার হাতে ন্যস্ত করা হয়। মালিকরা কেউই দেশে থাকতেন না, সবাই কানাডা প্রবাসী। অর্থাৎ এখানে সব কিছু আমাকে করতে হতো। এখানের নিরাপত্তা থেকে শুরু করে এখানে টাকা পয়সা ওঠানো, সেগুলো ব্যাংকে রাখা, কোনো ডেভেলপমেন্টের জন্য ব্যাংক থেকে টাকা ওঠানো। একটা পর্যায়ে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়। অর্থাৎ এখানের যে ব্যাংক ব্যালেন্স আছে, যা কিছু আছে এখানে ডেভেলপমেন্টের জন্য আমি যে কোনো বিষয় ব্যবহার করতে পারি বা যে কোনো ব্যবস্থা নিতে পারি। এতটাই বিশ্বস্ত হয়ে যাই। ঠিক যেমন বিশ্বস্ত ছিলাম ওই সৌদি আরবে আমার আকামা মালিক পুলিশ শেখের। আমি এমন অবস্থায় একটা দিন হঠাৎ কানাডা থেকে ফোন আসে। মালিকের মেয়ে ফোন করে বলে, আমার
বাবা আর বেঁচে নেই। আমার বাবার স্মৃতিটুকু যত্ন করে রাখিও। আমি তার কথার মর্ম উদ্ধার করতে পারলাম না, শুধু জানতাম আমার যে মালিক সে মারা গিয়েছে এবং এখানে যা কিছু আছে তা কিছু আমাকে দেখে রাখতে বলা হয়েছে। 3 দিন পর আবার ফোন আসে। আমাকে বলা হয় যে আমাদের কোনো ওয়ারিশ তো ওই দেশে নাই, আর আমরা সবাই ক্যানাডায় সেটেল। ওনার মেয়ে বলে আমি এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমি জানি না কোনোদিন আমি দেশে আসবো কিনা। আমি কখনো আসি না আসি, তুমি যতদিন আছো বেঁচে আছো এই সম্পত্তির রক্ষণাবেক্ষণ দেখাশোনা তুমিই করবে। আমি যদি কখনো আসি আমাকে তুমি সম্পত্তি বুঝিয়ে দিও। আমি অগত্যা, এত বড় সৌভাগ্য আমি চিন্তা করিনি। দারোয়ান থেকে বাসার মালিকের মতোই আমার ব্যবস্থা হয়ে গেল। তবে আমি খেয়ানোদ্দার নেই। আমি আমার প্রয়োজন মেটাতাম, কিন্তু ব্যাংক ব্যালেন্স সব কিছু, ভাড়া ওঠানো, রক্ষণাবেক্ষণ সব কিছুই করতাম। কিন্তু এমনভাবে একটা বছর হয়ে গেলেও ওই মেয়ের আর কোনো খোঁজ পাইনি। ওই নাম্বারে হাজারবার ফোন দেওয়ার পরেও আমি আর কোনো যোগাযোগ করতে পারিনি। এদিকে বাংলাদেশের আদালতে ওই সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামেই ছিল। তো আমার দিন ভালোই চলে যাচ্ছিল। আমি আস্তে আস্তে আমার প্রভাব বলয়ে আমার অবস্থান থেকে, আমার মামলাগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারি। কিন্তু আমার রুচি হয়নি ওই পরিবারে আর ফিরে যাওয়ার। মাঝে মধ্যে মায়ের খবর নেই। খবর আসে আমার ছোট ভাই বিয়ে করে এবং আমার বাবা ঠিক আগের মতোই তার খাসলত ছাড়তে না পেরে তার পুত্রবধূর সাথে নিষিদ্ধ আচরণ করতে গিয়ে প্রচণ্ডভাবে আমার ছোট ভাইয়ের হাতে মার খায়। তার মার খাওয়াটা ছিল আমার হাতে মার খাওয়ার থেকেও জঘন্যভাবে। আমার বিষয়টা প্রকাশিত হয়নি, কিন্তু আমার ছোট ভাইয়ের বিষয়টা প্রকাশিত হয়ে যায়। মানুষ ছিছি করতে থাকে। আমার বাবাকে বেদম প্রহারের পর হসপিটালে, সরকারি হসপিটালে ফেলে যাওয়া হয়। কোনো রকম হয়তোবা সে বেঁচে ওঠে। কিন্তু সে বেঁচে উঠল না মারা গেল এটা নিয়ে আমরা কেউ জানি না। আমি নিঝুমের সাথে যোগাযোগের চেষ্টা করি। নিঝুমের সাথে যোগাযোগ করলে জানা যায় এই পুরো ঘটনাটা ছিল আমার নূর কাকার সাজানো। আমার নূর কাকা অর্থের লোভে তার মেয়েকে ছাড়িয়ে ডিভোর্স করিয়ে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দেন। আমি নিঝুমের সাথে দেখা করতে চাই। দেখা করার পর নিঝুম আমাকে জানায় যে তোমার বাবা কখনো খুব চেষ্টা করেছে, কিন্তু আমাদের সাথে স্বামী স্ত্রীর যে বিশেষ সম্পর্ক হয় সেই সম্পর্কের জায়গায় তোমার বাবা কখনো যেতে পারেনি। প্রয়োজনে নিজেকে শেষ করে দিতাম, কিন্তু তোমার বাবাকে আমি আমার শরীর দিতাম না। ইতিমধ্যে নিঝুমের সাবেক স্বামী মৃত্যুবরণ করেছে। তার ছেলেটিকে নিয়ে তার ছোট্ট সংসার। এদিকে আমার মেয়েটিও বেশ খানিকটা বড়। ফাহিমার আবার বিয়ে হয়েছে। আমার মা আমার সন্তানটিকে এনে আমার বাসায় রেখেছে। যখন বাসায় কোনো কিছুই আর অবশিষ্ট নেই, যে কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম লিসেনার্স, আমার বাবা আদালতের মাধ্যমে আমাকে ত্যায্য ঘোষণা করেছে, কিন্তু আমি আসলে জানি না এই নিয়মটা বাংলাদেশের আইনে কতটুকু প্রচলিত। তো যাই হোক, আমার ভাইয়েরা যখন সম্পত্তি বন্টন করেছে তারা দয়া পরবশত আমার জন্য সম্পত্তির সমান ভাগ রেখে দিয়েছে।
কিন্তু আমার ওই সম্পত্তির আর প্রয়োজন নেই। আমি ওদিকে তাকাইও না। আমি একটা সময় নিঝুমকে আমার কাছে নিয়ে আসি। আমি নিঝুমকে আবার বিয়ে করি। এই আমার মালিকের এই বাড়িগুলোর খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্টে আমরা দুইজন উঠে যাই সুন্দর করে। সুন্দরভাবেই সংসার চলছে। 2টি সন্তান নিয়ে আমরা ভালো আছি এবং 2টি সন্তানকে আমরা আমাদের সন্তান হিসেবেই মানুষ করছি। নিঝুম আমার মেয়েটিকে, তার ছেলেটিকে কখনো আলাদা করে দেখে না, আমিও দেখি না। এবং তারা এত ছোট, তারা জানে না যে তাদের সম্পর্কের ভিতরে আরও 2টা মানুষ আছে। আমাদের পরিচয়ে তারা পরিচিত হয়। খুব সুন্দর জীবন কাটাচ্ছি। এই 2025-এর অগাস্টের কথা। রেল স্টেশন থেকে ফিরে আমার ছোট ভাই ফোন করে আমাকে বলে, ভাই, বাবাকে খুঁজে পাওয়া গেছে। সে রেল লাইনে ভিক্ষা করে। রেল লাইনে ভিক্ষা করে? তুই কিভাবে জানলি? তো বলল, আমাদের পরিচিত কিছু মানুষ দেখেছে, কিন্তু তারা শিওর হতে পারছিল না ওটা বাবা কিনা। কিন্তু পরবর্তীতে আমি যে কনফার্ম হই, হ্যাঁ, সে বাবা। কেমন যেন একটি ঝড় নেমে আসতো সামনে আবার। 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23-24 পার হয়ে 25-এ এসে আমার বাবা রেল লাইনের ভিখিরি। আমি বললাম যে, বাবাকে বাসায় নিয়ে যা। আমার ছোট ভাই বলল, আমি বাবাকে বাসায় নিতে পারবো না, তোমার বেশি দরদ হলে তুমি নিয়ে যাও। আমি বললাম, আমি তো বাবার সম্পত্তির এক কানা করিও ভোগ করি না, তোরা করো, তোরা নিয়ে যাচ্ছ না কেন? তারা বলল, না, এই ঘরে আর ওই লোকের জায়গা হবে না। অগত্যা আমি আমার মাকে দিয়ে আমার বাবাকে নিয়ে চট্টগ্রামে একটি ভালো বাসার ব্যবস্থা করে দেই। তার যাবতীয় খরচ খরচা আমিই চালাই, কিন্তু আমার পরিবারে তার কোনো অবস্থান নেই। সন্তান হিসেবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করি, কিন্তু এর বাইরে গিয়ে কোনো ধরনের পারিবারিক সম্পর্কের ভিতর আমি আর যেতে চাই না। আমার জীবনের ট্রমাগুলো অদ্ভুত রকম, কিন্তু খারাপ লাগা শুরু করে যখন দেখি নিঝুম বারবার বাবাকে বাসায় নিয়ে আসার জন্য প্রেশার দেয়। আমি নিঝুমের ভিতর বাবার জন্য কেমন যেন একটা অন্যরকম অনুভূতি দেখতে পাই। আমি সাফ নিষেধ করে দেই। নিঝুম আর আমার কিছু বিষয়ে দূরত্ব বেড়েই চলেছে। প্রতিদিন কোনো না কোনো ছুতায় বাবাকে নিয়ে আমাদের ভিতর কথা কাটাকাটি, ঝগড়াঝাটি হবেই। তবে কি বাবার সাথে ওর কোনো বিশেষ সম্পর্ক হয়ে গিয়েছিল, যার জন্য ও এখনো বাবাকে আশেপাশেই চায়? আমি আর রিস্ক নিতে চাই না। আমি সাফ সমস্ত যোগাযোগ আমার বাবা মার সাথে এই পরিবারের বন্ধ করে দেই। আমার বাবারও আর সেই শক্তি বা বল নেই। এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী মানুষটি আজ ভেজা বেড়াল। সবাইকে তার অঙ্গুলি শাসনে নাচানো মানুষটি আজ অসহায় জীবনযাপন।
আমার মা খাইয়ে দিলে খেতে পারে, গোসল করিয়ে দিলে গোসল করতে পারে। অথর্ব জড়ও প্রায়। তার এই পরিণতি তার জন্য স্বাভাবিক। ন্যাচারাল পানিশমেন্ট বলে তো একটা কথা আছে। ২টা সন্তানের জীবনে, ২টা ছেলের জীবনে সে ট্রমা এনে দিয়েছে। তার কিছু ফলাফল সে ভোগ করবে না? এই কিছুদিন আগে জানলাম বাবার ক্যান্সার। নিয়মতান্ত্রিক উপায়ে চট্টগ্রামের একটি হসপিটালে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে। ডক্টর কেমোথেরাপির কথা বলেছে। তারও ব্যবস্থা হয়েছে। আমাদের পরিবারের যথেষ্ট টাকা আছে পৃথিবীর যে কোনো জায়গায় খুব ভালো চিকিৎসা করানোর। কিন্তু সত্যিকার অর্থে আমার বাবা সেটা ডিজার্ভ করে না। তাই যতটুকু না করলে নয় লোকচক্ষুকে দেখানো ততটুকু সেবা আমার বাবার চলছে। এই অবহেলাটুকু হয়তোবা তার প্রাপ্য। এভাবেই চলছে দিন। হয়তোবা মনের অজান্তে সন্তান হিসেবে আমি চাই আমার বাবা যেন মরে যায়। তাতে করে অন্তত একটি নোংরা ইতিহাসের পরিসমাপ্তি তো হবে। আমার ঘটনা এতটুকুই বললাম। জানি না ঠিক গুছিয়ে লিখতে পেরেছি কিনা। যদি গুছিয়ে লিখতে না পারি, নীল ভাই আপনি একটু গুছিয়ে বলে দিবেন। ধন্যবাদ বেলায়েত ভাইকে এমন ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। আমি নীল এতক্ষণ ধরে মোটামুটি সাবলীল ভাষায় চেষ্টা করেছি আপনাদেরকে ঘটনাটি উপস্থাপন করতে। ঘটনাটি আমাদের চিত্তকে নাড়িয়ে দিয়ে যাওয়ার, আমাদের সমস্ত নীতি নৈতিকতাকে নাড়িয়ে দেওয়ার লোমহর্ষক বীভৎস একটি ঘটনা। কোনো সন্তানের জীবনে এমন ঘটনা না আসুক। আর যদি কোনো পিতার এমন অভ্যাস থেকে থাকে, শুধরে যান। আপনাদের পরিণতিটাও বেলায়েত ভাইয়ের বাবা থেকে খুব বেশি ভালো হবে না। তো লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ঘটনা শুনেছেন, তাদের প্রত্যেকের জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর নীল আপনাদের থেকে